শীতেই হয়, তো আজকে একটু ব্যতিক্রম। তো এটাতে খারাপ লাগার তো কোনো কিছু দেখছি না আমি, আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, হ্যাঁ, ও উৎসব মুখর তো দেখেন চারিদিকে তাকিয়ে যে একটা নির্বাচন, ফিল্মের নির্বাচন হলে যে কত মানুষ থাকে, মনে হয় সত্যি একটা মানে আনন্দ, এত আনন্দ লাগে, ভালো লাগে। যদি মানুষ নাই থাকতো তাহলে তো চুপচাপে নির্বাচন করে যার যার মতো বাড়িতে চলে যেত। কিন্তু এই নির্বাচনটা যাচ্ছ, এই নির্বাচনটা এখানে হওয়াতে আমার মনে বেশি ভালো হয়েছে। প্রচুর ভক্তরা এসছে দেখার জন্য, ভালো লাগছে, উৎসবের মতোই লাগছে। ইতিপূর্বে চলচ্চিত্র দেখেছি আমরা যে রাজনৈতিক একটি প্রভাব কাজ করেছে, সেটা এবার কতটা দেখছেন এবং চলচ্চিত্র বা এই ধরনের সংগঠনের নির্বাচন বা শিল্পীদের রাজনৈতিক সমস্যার সাথে কতটা থাকা উচিত বলে? আমি বলবো শিল্পীদের রাজনৈতিক ইয়েতে থাকা উচিতই না, কারণ শিল্পীর জায়গা আলাদা। শিল্পীর জায়গা এফডিসিতে আমরা যারা শিল্পীরা আছি আমাদের ওই সাইডটা বাদই দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা যদি ওই সাইড এই চলচ্চিত্র রাজনীতি নিয়ে থাকি তাহলে আমাদের কিন্তু কোনোটাই হবে না, না এটা হবে না ওইটা হবে, যে কোনো জিনিস একটা নিয়েই থাকতে হবে। তো আমরা একটা জিনিসে শিখেছি, সেটা হলো চলচ্চিত্রে কাজ করতে, অভিনেত্রী। তো আমরা অভিনেত্রী হয়ে এখন আমরা আবার রাজনীতিতে কী কারণে যাব? আমাদের তো শিল্পীদের প্রচুর ভক্ত আছে যারা আমাদের ছবি দেখে, আমাদেরকে ভালোবাসে। এই ভালোবাসা তো আমরা সহজে পাবো না। তো এটাই চাই যে সকল শিল্পীদের কাছে আবেদন থাকবে যে রাজনীতি না, আমরা চলচ্চিত্র শিল্পী, আমাদের এটার মধ্যেই বেশি মনোযোগ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে ফিল্ম এফডিসিতে আমাদের যে শিল্পী সমিতি হয়েছে, এটা আমরা ভেবেছিলাম যে এই সমিতি শুধু শিল্পীদের জন্য, শিল্পীরা আসবে, শিল্পীরা গল্প করবে, শিল্পীরা আড্ডা মারবে, এটা কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম, কিন্তু কোনোটাই হচ্ছে না। এই শিল্পী সমিতি ইলেকশন হচ্ছে, জিতছে, যারাই জিতছে তারাই বলছে হবে, এবার হবে, কিন্তু কেউ কোনোটা করছে না। শিল্পী সমিতির মতো খালি পড়ে আছে। আমরা মনক্ষুণ্ণ শিল্পীরা, কারণ খুবই দুঃখ পেয়েছি, কারণ আমাদের তো যাওয়ার জায়গা নেই। একটা ডে যদি শিল্পী সমিতিতে রাখে যে পুরনো নতুন শিল্পীরা সবাই এখানে আসবে, আড্ডা মারবে, গল্প করবে, একটু চা কফি খেলাম, তাহলে কি হবে? সব দিক দিয়েই ভালো হবে। পুরনো শিল্পীরা নতুন শিল্পীদের সঙ্গে যা চেনা পরিচয় হবে, আমাদেরকেও চিনবে, জানবে, কোথাও দেখলে সালাম দিবে, জানবে। এরা অনেকে তো চেনে না, নতুন শিল্পী যারা এসছে অনেকেই আমাদেরকে হয়তো চেনে না, তো ওদের দোষ দিয়ে লাভ নেই। তো আমরা চাচ্ছি এবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, শিল্পী সমিতিতে এবার আমরা একটা চেঞ্জ আনবো যে আমরা একটা বার, শুক্রবার হোক, বৃহস্পতিবার হোক, একটা ডেতে আমরা সব শিল্পীরা সবাই এসে এখানে আড্ডা মারবো, গল্প করব, দরকার পড়লে আপনাদেরকেও ডাকবো, দেখবেন, দেখে যাবেন আমাদের আড্ডাখানাটা কেমন হয়। দোয়া করবেন এইটা যেন সাকসেসফুল হয়, এই চেষ্টা করছি। এটা কতটা কষ্ট দেয় না, এটা মনে মৃত, মানে একজন মানুষ যেরকম মরে যায় দুঃখ লাগে, এফডিসিতে ঢুকলে সেইটাই মনে হয় যে এফডিসি আসলে মৃত। এফডিসি এখনও কবে জাগবে, কবে আবার সেই রকম ছবি হবে, আবার আমাদের যে সোনালি দিনগুলো ছিল সেই জায়গাটা আনতে প্রচুর কষ্ট করতে হবে, বেগ পেতে হবে অনেক। সবাই যদি চেষ্টা করে
আবার যদি শুরু করে ছবি, আবার হয়তো দেখা যাবে সেই সোনালী যুগটা ফিরে পেয়েছে। কিন্তু আদৌ এখনও চোখে পড়ছে না কারো ছবি হচ্ছে, কারণ এফডিসির জায়গায় এফডিসি রয়ে গেছে, আর যারা ছবি বানাচ্ছে ম্যাক্সিমাম বাইরে গিয়ে বানাচ্ছে, এফডিসিতে হচ্ছে না। তো এটা সবচেয়ে বড় দুঃখজনক, কারণ আমরা এই এফডিসিরই শিল্পী, আমাদের মন সবসময় কাঁদে ওইখানে থাকার জন্য, বাসায় থাকতে চাই না, ওখানেই থাকতে চাই না, কারণ সারা জীবন ওখানে কাজ করে এসেছি। যাই হোক, এখন হ্যাঁ বলো। নতুন করে আবার আলোচনায় সে আপুর মৃত্যু নিয়ে রহস্য এখনো আবার নতুন করে মনে হয় জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখছি যে অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে এখনো কিন্তু রহস্য চলতেই আছে। সেই বিষয়টা আপনি একজন সিনিয়র আর্টিস্ট, এমনকি আপনার সহকারী, এই জিনিসটা কেমন ভাবে দেখবেন? রহস্যজনক মৃত্যু হয়েছে, রহস্য তো চলবেই, সে তো রহস্যজনকভাবেই মৃত্যু হয়েছে, তার রহস্য তো চলবে, রহস্য এটা তো বের করতেই হবে। আমরা সমস্ত শিল্পীরা মনে নিয়েছি যে এটা কেন কিভাবে এত তাড়াতাড়ি এই মানুষটা মারা গেল, তাকে কারা মারলো, কেন মারলো, এগুলো আমরা বের করছি। এই পর্যন্ত হয়তো ওই ছেলের বাড়িতে গিয়েছে, আপনারা দেখেছেন, নরসিংদীতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে, ও আসলে ওইখানেই ওর বাড়ি, ওর বাবা আছে, ফুপু আছে, চাচা চাচি সবাই আছে। তো এটা যখন বের হয়ে গেছে, এখন আসলটা বের হওয়া। আমরা একটা বেসরকারি টিভি চ্যানেলে আমরা যখন শুনেছি একটা মনির একটা যখন চ্যানেল থেকে যখন একটা ইন্টারভিউর জন্য ফোন দেওয়া হলো, মনি বলতেছে আমি ইন্টারভিউ দিব না। পরবর্তীতে আরেকটা বললো যে আপনি কেন গার্জেন, তো আপনি না গার্জেন না হয়ে আপনি শিল্পী সমিতি কেন জানান নাই? পরে উনি উত্তর দিল আমার সরি আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে ছিল, জানানো প্রয়োজন মনে করে, এরকম একটা কথা বলছেন। সেই বিষয়টা আপনি কি বলবেন? এমনকি তার লাস্ট হসপিটালে রাখে কেউ কাউকে দেখতে দেয়নি, কাউকে ফোন করেনি। আর 3 দিন যাবৎ অঞ্জনা বিছানায় পড়েছিল, 3 দিন যাবৎ পড়েছিল বিছানায়, কেউ এই মনি কাউকে জানান দেয় নাই, কাউকে না শিল্পী সমিতিতে, না সে কোনো শিল্পীকে ফোন করে বলেছে আপনারা আসেন, অঞ্জনা এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। তো এইটা রহস্য আমরা বের করব, আমরা পিছু লেগেছি। এখন আপনাদেরকেও বলছি যে আমরা যখন লেগেছি এটার রহস্যটা উন্মোচন করেই ছাড়বো। আমরা কি ধরে নিব যে সম্পদের লোভে ওনাকে মেরে ফেললো, এরকম কিছু? মেবি হতে পারে, এরকম তো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, মেবি হতে পারে। কারণ আমার সঙ্গে অনেক দিন থেকে যোগাযোগ নেই, এই ছেলেটা কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় না অঞ্জনাকে। যার সঙ্গে অঞ্জনা বেশি ক্লোজ হয় তখনই তার কাছ থেকে সরিয়ে নেয়, মানে সব কিছু ওর হাতে, রিমোট কন্ট্রোল ওর হাতে, ও যেভাবে চালাতো সেভাবেই চলতো। কিছুদিন আগে এক সাংবাদিক ওনার বাসায় গিয়েছিল অঞ্জনাপুর মৃত্যুর পরে 2-3 দিন পরে ইন্টারভিউ নিতে গিয়েছিল। ইন্টারভিউ নেওয়ার অবস্থায় উনি গিয়েছিল যে আমি একটা ইন্টারভিউ নেব, কিন্তু উনি ইন্টারভিউ না দিয়ে উনি দরজা লাগাই দিল, বলতেছে উনি বাসায় থেকেও বলতেছে উনি বাসায় নেই। সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন? একজন এই তো কথা হলো ওর হাতে রিমোট, এখন ও যেভাবে চালাবে অঞ্জনাকে সেভাবেই তো চলবে। এখানে তো আমরা কি বলবো, আমরা গেলেও তো আমাদের সামনে দরজা বন্ধ করে দিবে, তো এটা অপমান না? তো ও এখানে বোঝা যায় সব কাজ সাজে ওরই, ওই কাজ সাজে করেছে, তা না হলে এরকম হলো কেন? আরেকটা জিনিস আমরা তো সোশ্যাল মিডিয়া দেখি যে আপনার 95 কোটি টাকা চেক ওনার ছিল, সেই টাকাটা ওনার অ্যাকাউন্টে, টাকাটা গেল কই? এইটা এগুলো না খালি আমরাই যে দেখবো, ওর বোন আছে, ছোট বোন আছে একটা বোলা, তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, কথা বলেছি। সে যদি একটা অ্যাপ্লিকেশন না দেয় যে আমার বোনকে এভাবে মারা হয়েছে, এটার বিচার চাই, এইটা লিখে সে সিগনেচার দিয়ে শিল্পী সমিতিতে দেখ, আমরা সবাই দেখেন এটাকে কিভাবে বের করতে হয় ওটা আমরা জানি। আপনি যে ওনার বোনের কথা বলেছেন, তাহলে আমি কিছু প্রশ্ন করি। ওনার বোনের কাছে যখন আপনার অনেক লোক যখন হসপিটালে যখন অঞ্জনা আপু ভর্তি ছিল, তখন কিন্তু যখন মারা গেছে তখন পুষ ম্যাডামের জন্য ওনার কাছে গিয়েছিল, কিন্তু উনিকেও আমি জানি না। পরবর্তীতে নেক্সটে ওনার কাছে যখন ইন্টারভিউর জন্য গিয়েছিল, উনি ফুল আমি জানি না। সেই বিষয়টা কি উনি কি অঞ্জনা আপুকে বোন হিসেবে হিংসা করে, নাকি উনি মুসলিম হওয়াতে উনি হিংসা করছে? বিষয়টা কেমনভাবে আপনি দেখছেন? হ্যাঁ, তা
মুসলিম হওয়াতে একটু দূরত্ব। উনি এরকম ভাবে বুঝাচ্ছে যে অঞ্জনা আপু ওনার বোন না। হ্যাঁ, দূরত্বটা ওইটাই, মুসলিম হওয়াতে দূরত্ব। কারণ ও নিজেই বলেছে যে তার বাবা মুসলিম হওয়াতে তার উপরে খুব রাগ ছিল, তার সঙ্গে যোগাযোগ করতো না। এটা কালকে রাত্রে আমরা আলাপ করেছি, শুনেছি। ওর বোনের সঙ্গে আমরা দিব্যি যোগাযোগ করে চলছি, কিন্তু সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি। তো দেখি এখন কতদূর যেতে পারি। আর এটার যদি উদ্বোধন করতে পারি তাহলে তো সবাইকে জানাবো, আপনারা জানবেন। আপনারাও একটু খোঁজ খবর রাখেন, সাথে সাথে থাকবেন, দেখবেন যে আপনার কাছে আরেকটু প্রশ্ন দিয়ে শেষ করব। আরেকটু খবর আমরা আমাদের কানে আসছে, সেই বিষয়টা আগে অঞ্জনাকে আঘাত করা হয়েছে, পরে মারা হয়েছে অলরেডি, তারপর আপনার ওনার গায়ে পিটানো হয়েছে, ওনার টাকা না দিতে পেরে তারপর কিন্তু ওনার উপর অত্যাচার করা হয়েছে। সেই বিষয়টা আমরা যেটুকু খবর পেয়েছি, আমরা জন্য আমাদের কাছে খবর আছে, সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন আর কেমন না, এটা কেমনভাবে দেখার বিষয় না তো, তাই না? এটা তো কেমনভাবে দেখার বিষয় না। একটা জলজন্ত মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেললো। আমরা তো বলবো যে ওকে ধরা হোক, মনিকে ধরা হোক, মনিকে ধরলেই সব বের হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।